দেখুন, দুটো জিনিস বলবো। প্রথম কথা যে ইসরায়েলি স্টেট অফ দ্য আর্ট যে অস্ত্র সম্ভার, তার কিন্তু অন্যতম বড় ক্রেতা ভারত, এবং ভারত ইসরায়েলকে অস্ত্র রপ্তানি করছে এমন কোনো বিষয় কিন্তু ভারত সরকার তারা কিন্তু অফিসিয়ালি স্বীকার করেনি। ফলে বলা যাবে না যে ভারত অস্ত্র রপ্তানি করছে, এরকম কোনো সরকারি বিবৃতি এখনো পর্যন্ত যেহেতু সামনে আসেনি, কাজেই এরকম ভাবে কিছু বলা কিন্তু খুব কঠিন। ভারতবাসীর মধ্যেও কিন্তু তাই নিয়ে কোনো রিঅ্যাকশন আসেনি এখনো পর্যন্ত। কিন্তু যদি আপনি দেখেন, ভারতের বিভিন্ন যারা একদম আসাদুদ্দিন ওয়েসির মতো দল, তারা কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদপত্র পাঠিয়েছে। তারা কিন্তু বলছে যে ভারত অস্ত্র পাঠাচ্ছে কিনা সরকারকে লিখিতভাবে বিবৃতি জানাতে হবে। এই যদি আপনি দেখেন যে ভারতের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে ভারতের হায়দ্রাবাদে যে ইসরায়েলি বিনিয়োগে এবং ইসরায়েলি সহায়তায় আদানি গ্রুপের সঙ্গে যে ড্রোন ফ্যাক্টরি গড়ে তোলা হয়েছে, সেখান থেকে একাধিক ড্রোন রপ্তানি করা হয়েছে। বলা হচ্ছে প্রায় প্রথম দফায় ২৭ টন এবং দ্বিতীয় দফায় প্রায় ২০ টনের বেশি রকেটের ইঞ্জিন এবং তার সাথে বিভিন্ন ধরনের আর্মস অ্যামুনিশন সেটা কিন্তু ইসরায়েলে পাঠানো হয়েছে, এবং সেটা ঘুরপথে মূলত একটা বিশাল রুট নিয়ে পাঠানো হয়েছে। কারণ হুথি রিবেলদের যে ঝামেলা, তার জন্য কিন্তু সরাসরি সোজা রুটে না গিয়ে বেশ কিছুটা আফ্রিকান কন্টিনেন্ট ঘুরে স্পেনের রাস্তায় যখন সেটি ঢোকার চেষ্টা করেছে, সেখানে মূলত স্পেন বাধা দেয়, এবং তারপরেই কিন্তু গত মাসের ১৫ তারিখ থেকে মূলত এই যে অস্ত্র পাঠানোর বিষয়টা সেটা সামনে আসে। কিন্তু সব মিলিয়ে এখনো পর্যন্ত ভারত সরকার এই অস্ত্র পাঠানোর বিষয়ে কোন রকম তারা কিন্তু কোনো বিবৃতি সামনে আনেনি। অন্যদিকে আপনি যেটা বলছিলেন রাহুল গান্ধীর বিষয়, রাহুল গান্ধীকে গতকাল যখন কংগ্রেস তাদের সর্বসম্মতভাবে প্রধান তাদের বিরোধী দলনেতা নির্বাচন করে সংসদে, তখনই কিন্তু মূলত একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছিল যে একেবারে তৃণমূল কংগ্রেসের সাথে তাদের যে একটা বিরোধ, সেটা কিন্তু প্রথম সামনে আসে। ইন্ডিয়া জোটের মধ্যে তাদের একটা বিরোধ সামনে আসে, এবং সেখানে কিন্তু আজ এরপরে কিন্তু রাহুল গান্ধী নিজে আসলে নামেন। রাহুল গান্ধী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেন, এবং তাদের যে কংগ্রেস যে ইন্ডিয়া জোটের সাথে কোন রকম কথা না বলে তাকে সরাসরি বিরোধী দলনেতা হিসেবে স্বীকার করে নিয়েছে, বা তাকে যে প্রজেক্ট করেছে সেই নিয়ে তারা কিন্তু অবজেকশন জানায়, এবং পাশাপাশি অধ্যক্ষ একদম লোকসভার স্পিকার হিসেবেও যে তারা কোন রকম ভোটাভুটিতে যাবে না, সেই নিয়েও কিন্তু তারা অবজেকশন জানায়। এবং এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার, ১০ বছর পর রাহুল গান্ধী তিনি কিন্তু প্রধান বিরোধী দলনেতা হিসেবে তিনি কিন্তু শপথ নিচ্ছেন, এবং পূর্ণ মন্ত্রীর একদম পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর যে ক্ষমতা তিনি কিন্তু সেটা ভোগ করবেন কার্যত বলা যেতে পারে। এবং একজন প্রশাসক হিসেবে রাহুল গান্ধীকে কিন্তু আগে কখনোই কোনো সাংবিধানিক পদে দেখা যায়নি। প্রথমবারের মতো ২০০৪ সাল থেকে প্রায় ৫ বারের সাংসদ রাহুল গান্ধী, কিন্তু এইবারই প্রথমবার তার সামনে সুযোগ এসেছে যে একজন প্রশাসক হিসেবে লোকসভার অন্দরে তার যে পদমর্যাদা, সেটা কিন্তু তার যে ক্ষমতা সেটা তার প্রকাশ করার। রাহুল গান্ধী তার ক্যাপাবিলিটি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, সেটা নিয়ে কিন্তু তিনি কিন্তু সরাসরি যেন দেখাতে পারবে। পাশাপাশি ভারতের নির্বাচন কমিশনের নিয়োগ থেকে ইডি, সিবিআই সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি, তার যারা প্রধান, এই সব নির্বাচনে কিন্তু রাহুল গান্ধী এবার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। বলা যেতে পারে নরেন্দ্র মোদী এই আগামী ৫ বছরের টার্মে রাহুল গান্ধীকে ছাড়া বড় কোনো ডিসিশন নিতে পারবে না। শুভ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।